রাত্রি তখন প্রায় 11টা। চারিদিক নিঝুম নিস্তব্ধ। প্রাসাদোপম বাড়িটার চারপাশে পাহারা দিচ্ছে 4 জন দারোয়ান। এ বাড়ি যে সে বাড়ি নয়, কলকাতার প্রখ্যাত ধনকুবের ও দানশীল ব্যক্তি শ্রী পরমানন্দ চৌধুরীর বাড়ি এটা। চৌধুরী মশাইয়ের ওই যাকে বলে ভরা সংসার সহসা চৌধুরী মশাইয়ের ঘর থেকে শোনা গেল রক্ত জল করা মরণ আর্তনাদ। আর পর মুহূর্তেই পর 5 বার শোনা গেল রিভলভারের গর্জন। সকলে ছুটল চৌধুরী মশাইয়ের শয়ন গৃহের দিকে। দরজা খুলেই তাদের চক্ষু স্থির হয়ে গেল। পালঙ্কের উপর পড়ে রয়েছে পরমানন্দ চৌধুরী ও তার সহধর্মিনীর মৃতদেহ দুটো। তাদের দুজনের চক্ষু কোনো এক প্রবল আতঙ্কের দরুন বিস্ফারিত। ওই অবস্থাতেই তাদের প্রাণ পাখি পিঞ্জর ত্যাগ করে চলে গেছে চিরতরে। সহসা দারোয়ানদের মধ্যে একজনের দৃষ্টি গেল পালঙ্কের ঠিক সামনে মেঝের উপর। সেখানে একটা নীল রঙের চিঠি পড়ে। সেটা তুলে আলোর সামনে ধরতেই আতঙ্কে শিউরে ওঠে সে। কাঁপতে কাঁপতে তার সঙ্গীদের চিঠিটা দেখায় সে। তারাও থরথর করে কাঁপতে থাকে। তাদের বুঝতে বাকি থাকে না এই জোড়া খুন কে করেছে। চিঠির উপর লেখা একটাই নাম, দিনু। রোমাঞ্চ বাংলায় আজ আমরা শুনব প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্ট দুর্ধর্ষ দস্যু দীনবন্ধুর রোমহর্ষক কাহিনী বজ্র ও ভূমিকম্প। বাংলার রবিনহুড দস্যু দীনবন্ধুর নাম ভাঙিয়ে যে নকল দীনবন্ধু শহরে একের পর এক ভয়ঙ্কর ডাকাতি ও নৃশংস খুন খারাপি করে চলেছে, তার সমাধান করতে কি পারবেন পুলিশের গোয়েন্দা প্রধান প্রশান্ত চৌধুরী? দস্যু দীনবন্ধু কি পারবে এবারেও দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আজকের গল্পে। শুরু হচ্ছে দস্যু দীনবন্ধুর রোমহর্ষক কাহিনী বজ্র ও ভূমিকম্প। ডেপুটি কমিশনারের কাছ থেকে জোর তলব আসতে দেরি হলো না। সাহেবের মুখ গম্ভীর, চোখে বিরক্তি। প্রশান্তও নিজে থেকে কোনো কথা জিজ্ঞাসা করল না। বরুণ তথা দিনু ওরফে দীনবন্ধু দস্যু হয়ে গোয়েন্দা প্রশান্তকে নাকানি চোবানি খাওয়াতে পারে, কিন্তু খুন? আর সবচেয়ে বড় কথা, দীনবন্ধু তো দীর্ঘকাল নিরুদ্দেশ ছিল। হঠাৎ ফিরে এসে এইভাবে খুন খারাপি? প্রশান্ত এইসব ভাবছিল। ডেপুটি মুখ খুললেন এবারে। দেখো প্রশান্ত, তোমার মুখের ভাব দেখেই বুঝতে পারছি খবরটা শুনে তুমি রীতিমতো শকড। গোটা পুলিশ ডিপার্টমেন্টের একই অবস্থা। আমরা সবাই ভেবেছিলাম দস্যু দীনবন্ধু হয় মরেছে, নয়তো এই দেশ ছেড়ে চিরতরে বিদায় নিয়েছে। কিন্তু না, এখনও সে এখানেই রয়েছে। প্রথমে দেওঘরের কোটিপতি মানিকলাল শেঠ, তারপরে পরপর নতুনপুরের জমিদার যুগল চৌধুরী আর হাওড়ার বড় ব্যবসায়ী চন্দ্রনাথ সামন্তের বাড়িতে ডাকাতির ঘটনা। আর এবারে একেবারে খাস কলকাতায় হত্যালীলা। গতকাল রাতে ধনকুবের পরমানন্দ চৌধুরীর বাড়িতে তাঁর আর তাঁর স্ত্রীর নৃশংস মৃত্যু। আর এই 4টি ঘটনাস্থল থেকে পাওয়া গেছে সেই আগের মতোই দিনু নামের মার্কা মারা নীল কাগজ। এসব প্রমাণ করে যে দস্যু দীনবন্ধু এখানেই রয়েছে, তার লীলা এখনো শেষ হয়নি। আপনি চিন্তা করবেন না স্যার, আমি যত শীঘ্র সম্ভব দস্যু দীনবন্ধুকে গ্রেপ্তার করবই। ওসব কথায় হবে না প্রশান্ত। আই ওয়ান্ট রেজাল্ট। তোমাকে নিয়ে আমাদের গোটা ডিপার্টমেন্টের খুব গর্ব, আর সেই তোমার চোখে ধুলো দিয়ে কিনা বারবার পার পেয়ে যাচ্ছে দীনবন্ধু। এ হতে পারে না। গোটা পুলিশ ডিপার্টমেন্টে একজন দুঁদে গোয়েন্দা হিসেবে সুখ্যাতি রয়েছে প্রশান্তর। তার ভূয়সী প্রশংসায় সর্বদাই মেতে থাকতেন ডেপুটি কমিশনার সাহেব। আজ তাই তার এই কটূক্তি গায়ে লাগে প্রশান্তর।
সে কোনো রকমে বলে, আমি জানি স্যার, শত চেষ্টা সত্ত্বেও দস্যু দীনবন্ধুকে ধরতে আমি ব্যর্থ হয়েছি, তবে মনোবল এখনো হারাইনি স্যার। তবে আপনার আমার প্রতি বিশ্বাস না থাকলে আমি ইস্তফা। কামান প্রশান্ত, তুমি জানো কতটা চাপে পড়ে আমি কথাগুলো বলছি। দীনবন্ধুকে পাকড়াও করতে না পারলে সরকার বাহাদুর আমার চাকরি খাবে। তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, আমার বিশ্বাস রয়েছে তোমার ওপর। থ্যাংক ইউ স্যার। রোজ সকালে বৈঠকখানায় বসে চা পানের পর বিখ্যাত লেখক অরুণ কুমার রচনা কার্যে নিযুক্ত হন। কিন্তু আজ আর অরুণের লিখতে মন বসছে না, মেজাজ খারাপ। শ্রীধর এলো টেবিলের উপর থেকে চায়ের কাপ ডিশ সরাতে। শ্রীধর হচ্ছে একাধারে তার বিশ্বস্ত ভৃত্য ও পরামর্শদাতা বন্ধু। শ্রীধর, হ্যাঁ চোরদা, বলো কি বলছো? এই বলছি, তুমি আগে ডাকাত ছিলে, তাই না? ছিলুম গো চোরদা, সে কি সুখের দিনে গিয়েছে। হ্যাঁ, সুখের দিন? হ্যাঁ গো চোরদা, সুখের দিন বই কি। নিজের জীবনের ওপরে মায়া নেই, পরের জীবনের ওপর দরদ নেই। বসে কি ঝড়ের মতন, মনের বাঘের মতন, মনের আনন্দে দরাজ বুকের দিকে দিকে ছুটে বেড়াতুম অবাধে। কেউ বাধা দিতে এলে তার মুখ বন্ধ হয়ে যেত চিরদিনের মতন। কেউ আরে থামো শ্রীধর, থামো। এই তোমার ডাকাত জীবনের কথা শুনে শুনে না কান আমার পচে গিয়েছে। আচ্ছা, মানুষ মারতে তোমার একটু কষ্ট হতো না? আরে কিছু না চোরদা, কিছু না। মানুষের জীবন কি পিদিমের আলোর মতন। পিদিমের আলো জ্বলছে, ফু দিয়ে নিভিয়ে দিলুম, ব্যাস ফুরিয়ে গেল। চমৎকার। আমার জীবনও তোমার কাছে নিরাপদ নয় দেখছি। ছি চোরদা, ও কি কথা! লোকে রাস্তার উটকো কুকুরকে ঢিল ছুঁড়ে মারে, কিন্তু নিজের পোষা কুকুরকে কি সেইভাবে মারতে পারে? ও, তাহলে আমাকে তুমি মনিবের মতন নয়, পোষা কুকুরের মতন দেখো। হ্যাঁ, শুনে খুশি হলুম। কি যে বলো চোরদা, তোমাকে নিয়ে পারা যায় না। তুই যে আমার অন্নদাতা, একটা বাজে উপমা নিয়ে এত টানাটানি করলে আমি আর কোনো কথাই। একদম না, তুমি মুখ বন্ধ করো না, একদম মুখ বন্ধ করবে না। তবে কি জানো তো, তোমার এই উপমা না বড্ড বিপজ্জনক। যাকে ও কথা বাদ দাও। হ্যাঁ, যে কথা হচ্ছিল, আগে তুমি ডাকাত ছিলে। হ্যাঁ চোরদা, সে তো ডাকাত ছিলুম বটে। তারপর তোমাকে উপর থেকে ফিরিয়ে আনে তোমার বড়দা, অর্থাৎ আমার বন্ধু বরুণ। হ্যাঁ, বদ্দা আমাকে ফিরিয়ে এনেছে। বরুণকে সবাই ডাকে দীনবন্ধু বা দিনু ডাকাত বলে। পুলিশের চোখে সেও ডাকাত বটে, কিন্তু দেশের লোক তাকে বন্ধুর মতন ভালোবাসে। কারণ ডাকাতি করে সে অত্যাচারী, স্বার্থপর, নির্দয় ধনীদের উপরে, আর ডাকাতির সব টাকা সে দিন দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয়। তার উপরে সে কখনো খুন খারাপির ধার দিয়েও যায় না। এই কথা আমার কাছে বলছো কেন চোরদা? এসব কথা তো সবাই জানে। কিন্তু এ কথা কি জানো শ্রীধর, তোমাকে পাপ পথ থেকে ফিরিয়ে এনে বরুণ নিজেই তোমার মতন সাধারণ ডাকাত হয়ে দাঁড়িয়েছে। অসম্ভব, এই কথা আমি বিশ্বাস করি না। আজ সকালেই খবরের কাগজে কি বেরিয়েছে শুনবে? আরে যে খবর বিশ্বাস করব না তা শুনে কি লাভ? তবু শোনো। কলিকাতার বিখ্যাত দানশীল ধনকুবের শ্রীযুক্ত পরমানন্দ চৌধুরীর বাড়িতে গতকাল রাত্রে ভীষণ এক ডাকাতি হয়ে গেছে। বিশেষ কোনো কারণে পরমানন্দবাবু কাল ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে এনেছিলেন। 100টা 1000 টাকার নোট। টাকা তার শোয়ার ঘরেই ছিল। রাতের বেলা একদল লোক কী উপায়ে তার বাড়ির মধ্যে গোপনে প্রবেশ করে সেটা এখনও জানা যায়নি। পরমানন্দবাবুর অনেক রাত পর্যন্ত বই পড়ার অভ্যাস ছিল, সুতরাং তখনও তার শোয়ার ঘরের দরজা বন্ধ করা হয়নি। হঠাৎ পরমানন্দবাবুর কাতর আর্তনাদে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। সবাই পরমানন্দবাবুর ঘরের দিকে ছুটে যাবার সময় 8-10 জন লোকের পায়ের শব্দ শুনতে পায়। কারা যেন সিঁড়ি দিয়ে দ্রুত পদে উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। কেউ কেউ তাদের অনুসরণ করবার জন্য পিছু নেয়, কিন্তু 4-5 বার রিভলভারের শব্দ শুনে ভয়ে আবার পিছিয়ে আসে। দস্যুদল তখন অবাধে বাড়ির বাইরে গিয়ে ব্ল্যাক আউটের অন্ধকারে কোথায় মিলিয়ে যায়। তারপর সকলে পরমানন্দবাবুর ঘরের মধ্যে ঢুকে দেখে এক ভয়াবহ দৃশ্য। রক্তাক্ত শয্যার উপরে পড়ে রয়েছে পরমানন্দবাবু ও তার সহধর্মিনীর মৃতদেহ।
দুজনেরই সর্বাঙ্গে ধারালো অস্ত্রের দ্বারা আঘাতের চিহ্ন। তারপর দেখা যায় টেবিলের দেরাজ খোলা এবং 1 লাখ টাকার নোট উধাও। নোটের পরিবর্তে সেখানে রয়েছে একখানা নীল রঙের খাম। খামের ভিতরে একখানা নীল রঙের কাগজ, আর তাতে লেখা দিন। আজ আমরা এই সম্বন্ধে কোনো মতামত প্রকাশ করব না, কারণ এখনও এই শোচনীয় ও মর্মভেদী কাহিনীর সমস্ত কথা জানতে পারা যায়নি। বলো শ্রীধর, এবার কি বলবে? আরে মিছে কথা ছোড়দা, ডাহা মিছে কথা। আরে তুমি তো বড়দাকে ভালো করে চেনো, খুব ভালো করে চেনো। বড়দা ডাকাতি করে এ কথা ঠিক, কিন্তু তাই বলে খুন? আরে খুন বড়দা কিছুতেই করতে পারে না। সেটা তো আমি জানি, কিন্তু পুলিশ কি সেই কথা শুনবে? বিশেষ করে ডিটেকটিভ প্রশান্ত চৌধুরী। বুঝলে ছোড়দা, নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। এটা একটা জঘন্য ষড়যন্ত্র হচ্ছে বড়দার বিরুদ্ধে। আমিও তো সেটাই মনে করি শ্রীধর। যে করেই হোক আমাদের বরুণের কলঙ্ক মুছে দিতে হবে, বুঝলে? তুমি কথা দাও, তুমি এই লড়াইতে আমার পাশে থাকবে। নিশ্চয়ই ছোড়দা, নিশ্চয়ই। ওই দেখো দরজায় কি জোরে জোরে কলা নাড়ছে। ছোড়দা এক্ষুনি দেখে আসছি, দাঁড়াও। দরজা খুলুন, শিগগির দরজা খুলুন। কে? পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা প্রধান প্রশান্ত চৌধুরী, দয়া করে দরজা খুলুন। অরুণের ইঙ্গিতে শ্রীধর দরজা খুলে দেয়। 3-4 জন কনস্টেবল নিয়ে ভেতরে প্রবেশ করে প্রশান্ত। নমস্কার অরুণবাবু, কেমন আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আমার আশাতে আপনি খুশি নন। কি আর করি, পুলিশের আগমন জনসাধারণের জন্য কবে সুখকর হয়েছে বলুন? তা তো বটেই, তা তো বটেই। তা কি আর করি বলুন, নেয়াদ ঠেকায় না পড়লে আমাদেরও বারবার বিরক্ত করতে ভালো লাগে না। তা বলছি, আপনার লেখা নতুন কোনো বই বেরোলো নাকি? আপনি এত সকালে আমার বাড়িতে সাহিত্য চর্চা করতে আসেননি নিশ্চয়ই? অরুণবাবু দেখছি একেবারে কাজের কথাই শুনতে চান। আমি কেন এসেছি আপনি বুঝতে পারছেন না? গতকাল এবং আজকের সংবাদপত্র পড়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, পড়েছি। কিন্তু দেখুন, আমি হলফ করে বলতে পারি যে এই 3টে ডাকাতি এবং পরমানন্দ চৌধুরী এবং তাঁর স্ত্রীর হত্যার সাথে বরুণ, মানে আপনাদের দস্যু দীনবন্ধুর কোনো সম্পর্ক নেই, তাই তো? এ কথাটা আমিও জানি। হ্যাঁ, বলেন কি মশাই? আজ্ঞে হ্যাঁ, কিন্তু প্রশাসন তো আপনার বন্ধু বরুণকেই আততায়ী ভাবছে। কিন্তু এসবের রহস্যের সমাধানের জন্য আমার যে বরুণ বাবুকে চাই, আর কলকাতায় বরুণ বাবুকে পেতে হলে তো আপনার ঠিকানাতেই আসতে হবে, তাই না অরুণ বাবু? দেখুন, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি জানি না বরুণ কোথায়। ও এখানে আসেনি, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনি টের না পেলেও সে এই বাড়িতেই থাকতে পারে। মনে নেই গতবার রাতের বেলা আপনার বাড়ির পায়ে বেশ আপনার ঘরে কি করে আশ্রয় নেয়? ওহো, আপনাকে আমি কি করে বোঝাই বলুন তো? বরুণ এখানে আসেনি। হঠাৎ প্রশান্তর দৃষ্টি যায় টেবিলের ঠিক তলায়। চোখ দুটো সরু করে একগাল হেসে প্রশান্ত বললে, অরুণবাবু, আমি বলেছিলাম না দস্যু দীনবন্ধু আপনার বাড়িতেই আছে, এই দেখুন। বলে টেবিলের তলা থেকে একটা নীল কাগজ হাতে তুলে নিলে প্রশান্ত। নীল কাগজটা দেখে একেবারে হকচকিয়ে যায় অরুণ। কাগজের উপর লেখাটা পড়তে থাকে প্রশান্ত। ক্রমে পাল্টে যায় তার মুখের ভাব। আশ্চর্য, এইভাবে আবারও চোখের সামনে দিয়ে? বলেই তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে যায় প্রশান্ত। অরুণ হন্তদন্ত হয়ে অনুসরণ করে প্রশান্তকে। ঘরের বাইরে তখন হাঁফাচ্ছে প্রশান্ত। রাগে লাল হয়ে গেছে তার মুখ। কি ব্যাপার প্রশান্তবাবু? আপনার বন্ধু আবার আমাকে বোকা বানিয়ে চম্পট দিল। খানিকক্ষণ আগে আপনাদের বাড়ি থেকে একজন দপ্তরি চলে গেল। এই চিঠিতে দীনবন্ধু পরিষ্কার জানিয়েছে একটু আগেই দপ্তরের ছদ্মবেশে সে আমাদের সামনে দিয়েই আপনার ঘর থেকে বেরিয়ে চলে যায়। আমি তাকে দেখেও ছিলাম, কিন্তু একবারের জন্য সন্দেহ করিনি। আর কি আত্মবিশ্বাস দেখুন, চিঠিটাও আগেই লিখে রেখে গেছে। অরুণ এসবের কিছুই বুঝতে পারে না, শুধু বোঝে এই যাত্রায় বুঝি আর তার নিস্তার নেই। বরুণ পার পেলেও অরুণের হাতে হাত করা হয়তো এবার পড়বে। এরপর আমার আর কিছু বলা সাজে না প্রশান্তবাবু। আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কবে আসছেন? আরে থামুন তো মশাই, ওইভাবে যার তার নামে পরোয়ানা এনে আমার লাভ কি বলুন তো?
দস্যু দীনবন্ধুর বন্ধু হলেও ওর কার্যকলাপের সঙ্গে আপনি যে যুক্ত হবেন না তা একটা দুধের শিশুও বলে দিতে পারবে। সত্যি বলিয়ারই বুদ্ধি বটে আপনার বন্ধুর। আপনি এতদিনে বুঝতে পারলেন জেনে খুশি হলাম। আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হলে তাকে এইটুকু অন্তত বলবেন যে আর যাই হোক ডিটেকটিভ প্রশান্ত নির্বোধ নয়। সেজন্যই সে ঠিক বুঝতে পেরেছে যে হত্যাকারী নকল দিনু আর দস্যু দীনবন্ধু এক নয়। আমার সাথে কি আর তার সাক্ষাৎ হবে? থামুন তো মশাই, আপনাদের এই কবি সাহিত্যিকদের মেয়েরই ঢঙার নিতে পারি না। দস্যু দীনবন্ধু তার বন্ধু অরুণ কুমারের বাড়ি আসবে না সেটাও নাকি আমাকে বিশ্বাস করতে হবে। এই যে দেখছি ঘোর কলি। যাই হোক, কে আসল আততায়ী তাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা চলি তাহলে, নমস্কার, ভালো থাকবেন। বেশ, আচ্ছা নমস্কার। প্রতি নমস্কারের পাঠ না চুকিয়ে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায় প্রশান্ত। ডায়মন্ড হারবারের অনতি দূরেই রয়েছে জঙ্গলটা। সেই জঙ্গলের মাঝামাঝি অবস্থিত একটি পৌর বাড়ি। সহসা একদল লোক ধীর পায়ে এসে ঢুকল সেই বাড়িতে। সেই বাড়ির একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই একজন সল্লাসে বলে উঠল, ও হো বাবুজি, আজ কত মাল পেয়েছে, আমরা তো লাল হয়ে গেলাম। তা যা বলেছি সালগু, লুটছি আমরা আর বদনামের ভাগিদার হচ্ছে অন্যজন। বাবুজি, পুলিশ পুলিশের তো এই আড্ডার ব্যাপারে জানার কথা নয়, তাহলে বেইমানি, হামসা বেইমানি। সহসা এক পদাঘাতে সশব্দে ভেঙে যায় দরজাটা, আর কয়েকজন কনস্টেবল সহ ঘরে প্রবেশ করেন প্রশান্ত। হল্ট! কেউ পালানোর চেষ্টা করবে না, নয়তো প্রাণে মরবে। এবার টর্চের আলোটা সামনে দাঁড়ানো মানুষটার দিকে ফেলে প্রশান্ত। তার সামনে বিস্মিত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে একজন হৃষ্টপুষ্ট ব্যক্তি, পরনে ধুতি পাঞ্জাবি, দুহাতে তার কবজিতে মালা পরা। প্রশান্তর বুঝতে বাকি থাকে না এই সেই নকল দিনু এবং পরমানন্দ চৌধুরীর হত্যাকারী। মহাদেহ মিশ্র, তোর খেল খতম। চমকে ওঠে লোকটি। তুমি আমার নাম জানো? নাম? আমি তোর পুরো ইতিহাস জানি। মহাদেহ মিশ্র, একের পর এক ডাকাতি ও নৃশংস হত্যার দায়ে তোকে আমি গ্রেফতার করছি। ওয়ারেন্ট আছে সঙ্গে? টিকটিকি বিলক্ষণ, একেবারে ৮ ঘাট বেজে তবেই এসেছি। প্রশান্ত বুঝতে পারে মহাদেও ভেতরে ভেতরে প্রচণ্ড রাগে জ্বলছে। ও যত বেশি হাসে তার মানে তত বেশি ক্রুদ্ধ হচ্ছে। হঠাৎ তড়াক করে লাফিয়ে ওঠে মহাদেও আর ক্রুদ্ধ গর্জনে বলে ওঠে, অমনি খটাখট শব্দে দুটো দরজা খুলে গেল, আর কোথা থেকে একদল লোক অন্ধকারে কালো দৈত্যের মতো ঝাঁপিয়ে পড়ল প্রশান্ত আর তার মুষ্টিমেয় পুলিশ বাহিনীর উপর। লাঠির আঘাতে অচৈতন্য হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে প্রশান্ত। আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম নাকি? কি চারদিকে এত অন্ধকার কেন? আমি এটা কিসের মধ্যে আছি? আরে আরে, এই যে দম বন্ধ হওয়ার জোগাড়, কেউ আমাকে থলির ভিতর বেঁধে রেখেছে। হাত পাও দেখছি সব বাঁধা। উফ, থলিটা খুলবো তার উপায় নেই, কিন্তু আমার এই অবস্থা কে করলো? কেউ কি আমাকে এইভাবে ফেলে পালিয়েছে? আমি কোথায়?
সখী মশাই, মহাদেহ মিশ্রকে এত জলদি ভুলে গেলেন? আরে কি বেয়ালগু, কত জোরে লাঠি মারলি, প্রশান্ত বাবুর যে স্মৃতিভ্রম হলো। হাত পায়ের দড়ির বাঁধন খোলার মরিয়া চেষ্টা করে প্রশান্ত। ব্যর্থ হয়ে চেঁচিয়ে ওঠে সে। এতক্ষণ চুপটি করে আমার কথা শুনছ, আর দেখছো আমি এই বস্তা বন্দি হয়ে কিভাবে কষ্ট পাচ্ছি। তুমি আসল কেন, নকল দীনবন্ধু হওয়ারও যোগ্য নও। সে বাংলার রবিনহুড, দস্যু হলেও তার মন আছে। আর তুই একটা মানুষ জন্ম পেয়েও আসলে একটা অমানুষ। তোর ইতিহাস আমার আর জানতে বাকি নেই। মহাদেহ, যদি বাঁচতে চাস, আমার হাত পায়ের বাঁধন খুলে আমায় এই থলির ভিতর থেকে বার কর শয়তান। হ্যাঁ, আমি নকল দীনবন্ধু। আচ্ছা, তোমার কি পারবে নাকি প্রমাণ করতে? আর শোনো, মহাদেহ মিশ্রের এই তো ইতিহাস জানলে, আর এটুকু জানলে না যে মহাদেওর মতো ধূর্ত লোক গোটা দুনিয়া মে নেই আছে। এত সহজে 2-4 লোক নিয়ে আমাকে ধরে নিয়ে ভাবলে যুদ্ধ জয় করেছ? শোনো, আমি যেখানে থাকি সেখানে আমার পুরা ফৌজ থাকে, পুরা ফৌজ। তোর উদ্দেশ্যটা কি শয়তান? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ছেড়ে তো দেবই প্রশান্ত বাবু, শুধু একটা কথা বলো আমাকে, এ নয়া দীনবন্ধু সেজে আমি যে কারনামা তৈরি করেছি, এ সকলের পিছনে যে আমি, সে সকল খবর তোমাকে কে দিল? সে কে খবর তোমাকে দিল? পুলিশের বুদ্ধির দৌড় আমার জানা আছে। অন্য কেউ তোমাকে এই খবর দিয়েছে আমি নিশ্চিত। কার এত স্পর্ধা? বলে ফেলো তার নাম এখনই। সে কে? চুপ করে থাকে প্রশান্ত। তার মাথায় ভেসে ওঠে আজ দুপুরে থানার পুরো ঘটনাটা। থানায় নিজের টেবিলের সামনে প্রশান্ত প্রায় মাথায় হাত দিয়ে বসে পড়ে। আরেকটা ডাকাতি আর হত্যাকাণ্ডের সংবাদে নড়ে চড়ে বসেছে কলকাতাবাসী। নৈহাটির এক ধনী মারোয়ারি ব্যবসায়ীর বাড়িতে ভীষণ এক ডাকাতি হয়। সেখানে মারা পড়ে 4 জন লোক, আহতের সংখ্যা 7, এবং সেখানেও পাওয়া গেল দিনু নাম লেখা একটি নীল চিঠি। নকল দিনের অত্যাচার আর সাহস ক্রমে বেড়ে উঠছে দেখছি। আমার মান সম্ভ্রম সবই গেল। সত্যিই তাই। উপরওয়ালাদের কাছ থেকে তাকে যেসব কথা শুনতে হলো, কোনো কম্পোজিটারই তা কম্পোজ করতে রাজি হবে না। সহসা তার নামে ডাকযোগে এলো একখানা নীল রঙের খাম। আরে, নীল রঙের খাম, ভিতরে সেই নীল চিঠি। ওহ, এই যে দেখছি বরুণের চিঠি এসেছে। উফ, আবার কি নতুন হাঙ্গামা রে বাবা। দেখি পড়ে কে লিখল। প্রিয় অশান্ত, প্রথমেই মার্জনা চেয়ে তোমার নাম প্রশান্ত হলেও সে নামে তোমায় আমি ডাকতে অক্ষম। তার কারণ তুমি একটুও প্রশান্ত নও, তুমি অশান্ত। সে যাই হোক, পুলিশ ডিপার্টমেন্টের নকল দীনবন্ধুর অনুসন্ধান কার্য কতদূর এগিয়েছে তা জানি না, তবে আমি সেই রাঘব বোয়ালের সন্ধান পেয়েছি। মহাদেও মেসের। তাকে শুধু তুমি কেন, গোটা দেশের পুলিশ ডিপার্টমেন্টই চিনবে কিনা তার সন্দেহ, কারণ সে কাজ করে পর্দার আড়ালে। এই মহাদেও মিসিরের আসল বাড়ি হলো মির্জাপুরে, কিন্তু তার দল ছড়িয়ে আছে দেশের আনাচে কানাচে। বাংলার কয়েকটি বিশেষ জায়গায় এখন হয়েছে এই লোকটির ডেরা। এই মহাদেও লোকটি যেমন ধূর্ত তেমনই নিষ্ঠুর। ওর একটা অভিনব বৈশিষ্ট্য আছে জানো, ও যত রেগে যায় তত বেশি হাসে। লোকটিকে কখনো সহজভাবে নেবে না। ওর বুদ্ধির প্যাঁচের কাছে অনেক বাঘা বাঘা লোক পরাজিত হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি
এই মহাদেব মিসির ওর দক্ষিণ হস্ত আলগুকে নিয়ে যাবে ডায়মন্ড হারবারের জঙ্গলে অবস্থিত একটা পোড়ো বাড়িতে। সেইখানে নাকি লুটের মাল সব ভাগ বাটোয়ারা হবে। তোমার কাছে এক সুবর্ণ সুযোগ, যদি পারো তাকে গ্রেপ্তার করো। তো আরেকটা কথা, মহাদেব মিসিরের দলে আমার একজন গুপ্তচর রয়েছে। ওদের পুরো দলটাকে গ্রেপ্তার করলেও পারলে ওকে ছেড়ে দিও। এটি তোমার শত্রু দিনু। চিঠিটা পড়ার পর আর বিন্দুমাত্র দেরি করে না প্রশান্ত। 4-5 জন কনস্টেবলকে নিয়ে তখনই রওনা হয় ডায়মন্ড হারবারের জঙ্গলের উদ্দেশ্যে। अरे प्रशांत बाबू, क्या सोच रहे हो? नामটা বলবে কি বলবে না? হ্যাঁ, কার নাম? মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিল প্রশান্ত। তুমি কি আমাকে বলবে কার কাছ থেকে খবরটা পেলে? কে রয়েছে যে মহাদেব মিসিরের দলে থেকে তার সঙ্গে গদ্দারি করেছে? শুধু এটুকু আমায় জানিয়ে দাও, আমি তোমায় ছেড়ে দেব। আমি বলবো না, কি করবি? প্রশান্তর মুখ লক্ষ্য করে একটা ঘুষি চালায় মহাদেব। শয়তান, থলির ভিতর থেকে বের করে আমার হাতের বাঁধন খুলে দে, তারপর দেখ তোর কি অবস্থা করি। সামনাসামনি মারামারিতে কে জেতে আর কে হারে নিজের চোখে দেখে নিবি। আমি মারামারি পছন্দ করি না প্রশান্ত বাবু, ভদ্রভাবে জিজ্ঞেস করছি, বলে দাও না কে সেই বেঈমান? কौन है वो लड़का? আমাকে মেরে ফেল, কেটে ফেল, যা খুশি কর, কিন্তু এই প্রশান্ত চৌধুরী কারো নাম বলবে না। ব্যাস, अलगू जरा এদিকে আয়, ইকে তোল তোল ইকে। প্রশান্ত বুঝল 4-5 জন লোক তাকে ধরাধরি করে শূন্যে তুলল, তারপর অগ্রসর হল। এরা তাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই আন্দাজ করবার উপায় নেই। তবে এইটুকু অনুভব করা গেল যে তারা আর বদ্ধ ঘরের ভিতরে নেই। মাথার উপরে খোলা আকাশ, কারণ বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাতাস বইছে। জায়গাটা নিশ্চয়ই নির্জন, নইলে এদের এত সাহস হতো না। কি একটা শব্দ শোনা যাচ্ছে না, গম্ভীর ও একটানা। জলকল্লোল, কোনো বড় নদীর জলকল্লোল। এ অঞ্চলে কোন বড় নদী থাকতে পারে? গঙ্গা? তারা কি ডায়মন্ড হারবারের প্রায় সমুদ্রের মতন বৃহৎ গঙ্গার কাছে নিয়ে যাচ্ছে? কিন্তু কেন? অবিলম্বেই জানা গেল। প্রশান্ত বেশ বুঝতে পারল লোকগুলো তাকে যেইখানে নামিয়ে দিল সেইখানটা টলমল করছে, অর্থাৎ দুলছে। নৌকো নিশ্চয়ই। ঝপাঝপ দাঁড়ের আওয়াজ। নৌকো ছেড়ে দিয়েছে। এরা তাকে নিয়ে কোথায় পালাতে চায়? কি এদের বুকের পাটা? শেষটা গোয়েন্দা চুরি? বাবা, এ যে উপন্যাসের ব্যাপার হয়ে উঠল। খানিকক্ষণ নৌকা চলবার পর মহাদেব বলে ওঠে, আরে নৌকা থামা, থামা নৌকা। দাঁড়ের শব্দ আর শোনা গেল না। হ্যাঁ প্রশান্ত বাবু। প্রশান্ত জবাব দিলে না। আবে, নৌকা বিহার করতে করতে ঘুমিয়ে পড়লে নাকি? এইভাবে থলিতে বন্দি হয়ে ঘুমোবার অভ্যেস আমার নেই। তবে মুখে রা নেই কেন? তোর মতো নরকের কীটের সঙ্গে কথা বলবার স্বাদ আমার নেই, তার চেয়ে মৃত্যু ভালো। আরে আমাকে গালাগাল? অধমকে অধম বললে গালাগাল হয় না রে, গালাগাল হয় না। একটা লাথি খাবে নাকি? হ্যাঁ, বস্তাবন্দি করে কোনো মানুষকে লাথি মেরে যদি বীরত্ব দেখাতে চাও তবে মারো। তোমাকে এই শেষবার জিজ্ঞাসা করছি, কেমন করে আমার খবর পেলে? বলবো না, মরে গেলেও বলবো না। বহুত আচ্ছা। अलगू। हाँ बाबूजी। प्रशांत थोलेर तोलाय ওই বড় বড় পাথর দুখানা বেঁধে দে। তার মানে আজ তোমার পাতাল প্রবেশ হবে প্রশান্ত বাবু।
তুমি আমাকে ডুবিয়ে মারবে? হা হা, ঠিক তাই, একদম ঠিক ধরেছ। বেশ, তারপর ধরা পড়লে তোমার অবস্থা কি হবে জানো তো? আরে क्या बात, আমি ধরা পড়লে তো কে ধরবে আমায়? সব ভাবি তাই মনে করে। আচ্ছা, যা জানতে চাইছি বলে দিয়ে আমাকে নরু হত্যার দায় থেকে উদ্ধার করো না প্রশান্ত বাবু। চটপটাই বিশ্বাসঘাতকের নামটা বলে ফেলো যে আমার খবর তোমায় দিয়েছিল। কি হলো বলো? দেখো মহাদেহ, তোমার মতন বহু শয়তান কি আমি চিনি, বেশ জানি তুমি ওই নাম জেনে নিয়ে কি নৃশংস কাজ করবে। কিন্তু তুমি নকল দীনবন্ধু সেজে কাপুরুষের পরিচয় দিলেও আমি অন্যের নাম বলে তাকে বিপদে ফেলার মতো কাপুরুষ নই। কাজে আমার সাথে তোমার যা খুশি করতে পারো, আমি কোনো মতেই কোনো নাম বলবো না। এ অলগু, পত্থর বাঁধা হয়েছে? हाँ बाबूजी। থলেটা চলে ফেলে দে। নমস্কার প্রশান্ত বাবু, চল সবাই। প্রশান্ত স্তম্ভিতভাবে অনুভব করল থলে শুদ্ধ সে উঠল শূন্যে। ঝপ করে শব্দ হলো, কনকনে ঠান্ডা জল, তারপর কম ঠান্ডা। প্রশান্ত বুঝল সে গভীর জলের দিকে নেমে যাচ্ছে। প্রাণপণ শক্তিতে হাত পায়ের দড়ি ছেড়বার চেষ্টা করল, পারল না। ছটফট করতে করতে অনুভব করল থলি আর নিচের দিকে নামছে না। তাহলে সে গঙ্গার তলদেশে এসে হাজির হয়েছে, এই তার শেষ শয্যা। এইবারে দম বন্ধ হওয়ার কষ্ট, ক্রমে সে কষ্ট উঠল চরমে। চোখের সামনে ফুটতে লাগলো রাশি রাশি আগুনের রেণু। ধীরে ধীরে তার বুদ্ধি আচ্ছন্নের মতন হয়ে এলো, সমস্ত দেহ হয়ে পড়ল নিশ্চেষ্ট। তখন মৃত্যুকে মনে হলো বন্ধুর মতন। তার কানের কাছে কে যেন চুপি চুপি বারবার বলতে লাগলো, ভয় কি, ভাবনা কি, ভয় কি, ভাবনা কি, এখনই সব জড়িয়ে যাবে। ঘুম, 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 মৃত্যু যেন ঘুমের মতন। হঠাৎ জ্যান্ত কি একটা এসে থলের গায়ে ধাক্কা মারল, তারপরেই থলে ধরে কে টানলো। আচ্ছন্ন অবস্থাতেও সে চমকে উঠল। কুমির না হাঙর? এবার সে খেয়াল করল থলি আবার উপর দিকে উঠছে। এ তো ভারী আশ্চর্য। প্রশান্তর মন আবার সজাগ হবার চেষ্টা করল। তারপরেই বুঝল সে আর থলির ভিতরে নেই। এক হাতে তার দেহ জড়িয়ে ধরে আরেক হাতে কে তার বাঁধন দড়ি বোধ হয় যেন নিজেই কেটে দিচ্ছে। প্রশান্ত ভাবল স্বপ্ন। মরবার আগে মানুষ এমনই সব বাজে স্বপ্ন দেখে নাকি? কিন্তু না, এই যে সে জলের উপরে, এই যে তার মাথায় বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া লাগছে, ওই যে কালো রাতের আধার আকাশে বিদ্যুতের ছিনিমিনি। কি কতটা জল খেয়েছো? রাম, মোটেই চেষ্টা পাইনি। খামোখা জল খেয়ে মরবো কেন? কথা শুনে মনে হচ্ছে বিপদ তোমাকে কাবু করতে পারেনি। সাঁতার জানো? জানি জানি, ভালো সাঁতারই জানে। হাতের বাঁধন খুলে গেল। প্রশান্ত সাঁতার কাটতে কাটতে তার উদ্ধারকর্তার মুখ দেখবার চেষ্টা করল, কিন্তু অন্ধকারে বিশেষ কিছুই দেখতে পেল না। শুধু বলল, হ্যাঁ দেখুন, কে আপনি জানি না, কিন্তু আজ আপনি আমার জীবন। তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টায় আছো। আপাতত চেষ্টা ছেড়ে দাও। ওই দেখো, জলের উপরে 4-5টা আলোক রেখা রয়েছে। রেখাগুলো একবার এদিক আর একবার ওদিকে সরে যাচ্ছে। ও তো দেখছি টর্চের আলো। মহাদেবের সন্দেহ হয়েছে। তার লোকেরা টর্চ জেলে চারিদিক খুঁজছে। ওদের নৌকাখানাও এগিয়ে আসছে। তুমি ডুব সাঁতার দাও, মাঝে মাঝে ভেসে উঠে শ্বাস নিয়ে ওই দিকে যাও। ডাঙা বেশি দূরে নেই। আর আপনি? ওই যে আমার নৌকা। প্রশান্ত মুখ ফিরিয়ে কাছেই দেখতে পেল একখানা নৌকোর ছায়া। আপনি আমার প্রাণ রক্ষা করলেন,
অথচ আপনার নৌকায় আমাকে ঠাঁই দেবেন না। বাঘ আর গরুর ঠাই যে একসঙ্গে হয় না। ধাঁ করে প্রশান্তর মনের ভিতর দিয়ে একটা সন্দেহের বিদ্যুৎ খেলে গেল। তাড়াতাড়ি সামনের মূর্তির দিকে অগ্রসর হতে হতে উদ্ভ্রান্ত স্বরে সে বললে, কে আপনি? বলুন আপনি কে? সাঁতার কেটে সরে যেতে যেতে মূর্তি বলল, মহাদেবের নৌকা আসছে। আসুক। কে আপনি? আরে মূর্খ, একসঙ্গে ধরা পড়লে আমরা কেউ রক্ষা পাবো না। সে কি ডুব সাঁতার দাও। আগে বলুন আপনি কে? আমি দীনবন্ধু। ভগবান! ডুব সাঁতার দাও প্রশান্ত, ডুব সাঁতার দাও। প্রশান্ত আর কিছু ভাবতে পারল না, জলের তলায় ডুব দিল। ওদিকে এই বলে সাঁতার কাটতে কাটতে নিজের নৌকোর কাছে এসে উঠে পড়ে বরুণ। নৌকোয় তখন বসে দাঁড় ঠেলছিল একজন লোক। দ্রুত ভিজে পোশাক বদলে নিয়ে বরুণ তাকে বলল, কি বুঝছিস শ্রীধর? তোর ছোটদা বোধহয় তোকে আর দেখতে পাবে না। তোকে আমন্ত্রণ করে আমি ভালো করিনি রে। কি যে বলো বদ্দা, তুমি থাকতে আমার আবার ভয় কিসের? না রে শ্রীধর, আজ বোধহয় মহাদেবের হাত থেকে আর আমরা পার পাবো না। ওই দেখ, ওরা তো এদিক পানেই আসছে। বদ্দা, বলো তো পিস্তলটা বার করে শয়তানগুলোর মাথায় দানা ভরে দিই। না না, তুই কি ভাবিস ওদের সঙ্গে বন্দুক নেই? মহাদেব লোকটা কিন্তু একেবারেই সুবিধার নয়। তাহলে বেঘরে প্রাণটা হারাবো বদ্দা। চিন্তা করিস না। এমন সময় হঠাৎ অন্ধকার ভেদ করে একখানা মস্ত নৌকা কাছে এসে পড়ল। অনেকগুলো টর্চের আলো এসে স্থির হলো বরুণ ও শ্রীধরের মুখের উপরে। জনচারেক লোক লাফ মেরে বরুণের নৌকার উপরে গিয়ে উঠল। তাদের প্রত্যেকের হাতে রিভলভার। একখানা বিভৎস মুখ এগিয়ে এলো বরুণের মুখের কাছে। বরুণ বুঝল এদের সামনে কিছুতেই ঘাবড়ে গেলে হবে না, তাহলেই এরা পেয়ে বসবে। এমন সময় প্রশ্নবান ছুটে এলো বরুণের দিকে। কে কে তুই কে? মানুষ ছাড়া আর কিছু বলে মনে হচ্ছে নাকি? এখানে কি করছিস? হাওয়া খাচ্ছি। এখানে দেখছি ইলিশ মাছ ধরবার নৌকো। তোরা তো জেলে নোস, এর নৌকা কোথায় পেলি? ভাড়া নিয়েছি। জেলেরা এ নৌকা ভাড়া দেয় না। তাহলে আমরা নৌকা চোর। আর গো, হ্যাঁ বাবুজি। নৌকার ভিতরটা ভালো করে খুঁজে দেখ, আরো কেউ লুকিয়ে আছে কিনা। আলগু তার অন্বেষণ কার্য শেষ করে বললে, কিছু পেলুম না বাবুজি। শ্রীধরকে দেখিয়ে দিয়ে মহাদেব বললে, এই, তোর সাথে ও বেটা আবার কে? দৈত্যের মতন দেখতে। আমার বন্ধু। রামনারায়ণ, লোকটার মাথার কাছে রিভলভার ধরে দাঁড়া, একটু নড়লেই গুলি করবি। ইতিমধ্যে আলগু বরুণের পকেট হাতড়াতে শুরু করে দিয়েছে। রিভলভারটা টেনে বার করে সে চেঁচিয়ে বলল, বাবুজি। মহাদেব বরুণের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে চকিত কণ্ঠে বললে, রিভলভার? তোর পকেটে রিভলভার কেন? ও আমার শখ। তোর সব শখই অদ্ভুত দেখছিস। চড়েছিস ইলিশ মাছ ধরবার নৌকায়, হাওয়া খেতে বেরিয়েছিস রাতে আধারে ঝড় জলে, পকেটে রেখেছিস রিভলভার। আসল ব্যাপার কি বল দেখি। আমি তোমাকেও ঠিক ওই একই প্রশ্ন করতে পারি, তোমরাও তো কম যাও না। আর সেহানে সেহানে কুলাকুলির দরকার নেই। বেশ বোঝা যাচ্ছে তোরা পুলিশের লোক আছিস। তা কি লক্ষণ দেখে এত বড় আবিষ্কারটা করলে দাদা? আলবাত তোরা পুলিশের লোক। খবরদার, আমার সামনে তুই আর হাসবি না। তোর হাসি দেখে আমার মাথা গরম হয়ে উঠছে। হ্যাঁ, বেশ বেশ, তোমার মাথা ঠান্ডা করবার জন্য আমি গম্ভীর হলুম। এ দেখ, সাক্ষাৎ জমের সঙ্গে হাসি মস্করা করিস না বলে দিচ্ছি। তবেই তো মুশকিলে ফেললে দেখছি। হ্যাঁ, তুমি হাসলেও চটবে, আবার না হাসলেও চটবে। তাহলে এই নৌকা থেকে সরে পড়ো দাদা, সরে পড়ো। চপড়াও রাস্কেল, আমি কোনো গাদা চিংড়ি খেকো বাঙালি বাবুর দাদা নই। ফের আমাকে দাদা বলে ডাকলে মারবো গালি এক চোর, বুঝলিস সুয়ার কা औलाद। পর মুহূর্তে বরুণের প্রচণ্ড এক পদাঘাতে মহাদেব ঠিক প্রকাণ্ড এক কাপড়ের বস্তার মতন ঠিকরে নৌকার বাইরে গিয়ে পড়ল।
ডাকাতের দল হতভম্ব। ওদের চোখের পলক পড়ার আগেই বরুণ আর শ্রীধর জলে ঝাঁপ দিল। রিভলভারধারী রামনারায়ণের বিস্মিত দৃষ্টি তখন অন্ধকার গঙ্গায় অদৃশ্য মহাদেবকে খুঁজতে চাইছে। সেই ফাঁকে শ্রীধরও জলে ঝাঁপ দিতে দেরি করল না। সামনেই আরেকখানা নতুন নৌকো ভেসে যাচ্ছিল। ততক্ষণে আত্মসংবরণ করে ডাকাতরা 5-6টা রিভলভার ছুটতে শুরু করলে। গুলি বৃষ্টি থেকে অব্যাহতি পাবার জন্য বরুণ ও শ্রীধর তাড়াতাড়ি সেই নৌকায় গিয়ে উঠল। অন্ধকারে প্রশ্ন হলো, শিগগির নৌকা চালিয়ে এগিয়ে যাও, নইলে মহাদেব ডাকাতের পাল্লায় পড়বে। চলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে একদল লোক বরুণ ও শ্রীধরের উপর লাফিয়ে পড়ল। এই নতুন বিপদের জন্য তারা প্রস্তুত ছিল না। বাধা দেবার কোনো সুযোগই পেলে না। তারা বন্দী হলো। মহাদেব বাবু, মহাদেব বাবু। অন্য নৌকা থেকে আলগু ডাক ছেড়ে বললে, কে রে, বদরি নাকি? হ্যাঁ ভাই, বদরি আছি। তোদের এত দেরি থেকে আমাদের ডর লাগছিল, তাই খোঁজ নিতে এসেছি। তোদের নৌকায় গোলমাল শুনলাম না? হ্যাঁ হ্যাঁ, দুটো বাঙালি ভাবছিল, তাদের আমি পাকড়ে ফেলেছি। বড় আচ্ছা কাজ করেছিস রে বদরি, দু বেটা দুশ্মনকে ধরেছিস তো। হ্যাঁ হুজুর, তোকে 300 টাকা ইনাম দেব। নৌকা নিয়ে আমাদের সঙ্গে চল, খুব সাবধানে, ওরা আবার পালায় না চেনো। আচ্ছা বাবুজি, ও দুটো আপুকে সঙ্গে নিয়ে যাওয়া কেন? ওদের হাত পা বেঁধে জলে ফেলে দে। না না, ওদের কাছ থেকে অনেক খবর পাওয়া যেতে পারে। বেটারা অত সহজ লোক নয়। শোন, আর এদিকে দেখা চলবে না, আমাদের অন্য মাটায় চল। বন্দি শ্রীধরের কানে কানে বন্দি বরুণ বললে, কপাল বড়ই খারাপ রে, ভেবেছিলাম এইখানে হচ্ছে সাধারণ নৌকো। বতা, আমার কিন্তু কিছুই ভয় হচ্ছে না। তুমি যখন আছো, আমার কোনোই ভয় নেই। দরজা সশব্দে বন্ধ হয়ে যাওয়ার শব্দ ভেসে এলো। অন্ধকার ঘরে বন্দি এখন বরুণ আর শ্রীধর। ঘরটা হচ্ছে মস্ত হল ঘরের মতন। মাঝখানটা খালি, কিন্তু চারিদিকেই প্রায় 20 কাঠ সমান উঁচু মালপত্তর। বরুণ ঘরটার চারপাশ পরীক্ষা করতে লাগলো। বতা, ও বতা, এবার কি করি? সেটাই তো ভাবছি রে শ্রীধর, সেটাই তো ভাবছি। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, বুঝেছি। এই দিকটা দেখছি একেবারে প্যাকিং বক্সে ভর্তি। বাক্সগুলোর ভেতরে কি আছে রে? আরে, এই যে হরেক রকম বিলেতি ওষুধের শিশি বোতল, সবই তো দেখছি ওষুধে ভরা। ব্যাপারটা বুঝছিস শ্রীধর? কিছুই বুঝছি না বতা। এই মহাদেব ব্ল্যাক মার্কেটের কারবারও চালায়, ভারী হুঁশিয়ার ব্যক্তি। ওদিকে বড় বড় সিগারেটের বাক্স, কোনো বাক্সই বোধহয় খালি নয়। কতগুলো বাক্স আছে একবার গুনে দেখ তো শ্রীধর। বাক্স আছে, দাঁড়াও বতা, গুনে দেখি। হ্যাঁ, 10টা করে, 10টা, 100, 200। হ্যাঁ বদ্দা, সব ঘোরা হয়ে গেছে। বাক্স আছে মোট 1000টা, একদম 1000টা। তা এক একটা বাক্সে কটা করে সিগারেটের প্যাকেট আছে? এই আবার কেমন কথা? আরে বল না। দাঁড়াও বদ্দা, গুনে দেখি। হ্যাঁ, তা প্রায় 50 হবে। প্রত্যেক বাক্সে আছে 50 প্যাকেট করে সিগারেট। তাহলে 1000 বাক্সে আছে 50,000 প্যাকেট। এইবার দেখো। সিগারেটের একটা প্যাকেট বার করে সেই প্যাকেটের গায়ে লেগে থাকা কাঁচের মতো স্বচ্ছ একটা কাগজ টেনে বার করলো বরুণ। এগুলোকে কি বলে জানিস?
এগুলোকে বলে সেলোফেন পেপার। এইবার এই 1050 সিগারেটের প্যাকেটের সেলোফেন পেপারের সাহায্যে 12 থেকে 15টা বেশ মোটা দড়ি বানিয়ে নিতে হবে। তারপর সেগুলো 3 তলার জানলা দিয়ে 1 তলার মাটি পর্যন্ত নামিয়ে দিতে পারলেই ওই দড়ির সাহায্যে আমরা নিচে নেমে যেতে পারবো। জানলার গোড়াত? ওই জানলার গোড়ার দিক কি করবে বদ্দা? শ্রীধর পালোয়ানের পক্ষে এই জানলার গড়াত বেঁকিয়ে দেওয়াটা কি খুব কঠিন ব্যাপার হবে? হ্যাঁ, তা যা বলেছ বদ্দা। তাহলে চটপট কাজটা সেরে ফেল। একদম একদম। এই বলে নব উদ্যমে কাজে লেগে পড়ে শ্রীধর। জয় মা কালী। হয়েছে বদ্দা, হয়েছে। আমি শুধু একটাই কথা ভাবছি রে, আমাদের মহাদেও মিসিরের বদনখানা ঠিক কেমন হবে যখন সে আগামীকাল এই ঘরে আসবে। হ্যাঁ, একদম মহাদেও কেউ। মহাদেবের কাছে শারীরিক নির্যাতন সহ্য করেও নিস্তার নেই, পুলিশ স্টেশনে আরেক প্রস্ত মানসিক নির্যাতন। তোর শালা আবার ইস্তফা দিয়েই দেব। আপন মনে কথাগুলো বলতে বলতে বাড়ির পথে হাঁটতে থাকে প্রশান্ত। প্রশান্ত বাবু? কে? বাড়ির কাছে আসতেই সহসা একটা অপরিচিত কণ্ঠস্বর কানে আসে তার। অন্ধকারে অপরিচিত কণ্ঠস্বর শুনে রীতিমতো চমকে উঠে সে। খানিকক্ষণ পর সে দেখল সামনের লাইট পোস্টের আলো আধারের মধ্য থেকে বেরিয়ে আসছে একজন ছোকরা। আমার নাম ছোট্টলাল। ছোট্টলাল? কিন্তু তোমাকে তো আমি চিনি না। আপনি আমার নাম না জানলেও আমাকে ভালো মতোই চেনেন। আমি আপনাদের দস্যু দীনবন্ধুর সেই লোক যে মহাদেওর দলে থেকে তাদের খবর দীনুবাবুকে দিয়ে থাকি। কি? এবার বেশ ভালো করে ছোকরার মুখ লক্ষ্য করে প্রশান্ত। তুমি সেই? হ্যাঁ, একে মহাদেও মিশিরের সাথে দেখেছে বটে। ভ্রু কুঁচকে সে বলে, তা তো বুঝলাম, কিন্তু আমার কাছে কি মতলবে? আসলে আমার বাবু বিপদে আছে প্রশান্ত বাবু। কে? কে বিপদে? দীনুবাবু বিপদে আছে। আপনাকে বাঁচাতে গিয়ে তিনি মহাদেবের খপ্পরে পড়ে। একমাত্র তেনাকে আপনি বাঁচাতে পারেন। আপনার দুটি পায়ে পড়ি। মহাদেওর খপ্পরে দীনবন্ধু? বলি, তুমি কি আমার সঙ্গে মস্করা করছো? আমি মস্করা করছি না প্রশান্ত বাবু, একমাত্র আপনি পারেন বাবুকে বাঁচাতে। নয়তো ওই শয়তানটা বাবুকে মেরে ফেলবে। আপনি একটু আমার সঙ্গে দয়া করে চলুন। প্রশান্ত খানিকক্ষণ কি যেন ভাবতে থাকে, তারপর বলে, দাঁড়াও, একটা কথা তোমাকে জানিয়ে দিই। তোমার বাবুকে নিশ্চয়ই আমি বাঁচাবো, তবে তাকে আমি ছেড়ে কিন্তু দিতে পারবো না। মহাদেওর মতো খুন না করলেও এতদিন পর্যন্ত সে যে যে ডাকাতি করেছে সেগুলোর জন্য তাকে আমি গ্রেফতার করব। প্রশাসন তোমার বাবুর নামে ওয়ারেন্ট জারি করেছে। আমার কিছু করার নেই, আমার কিছু করারই নেই। ও, তার মানে আপনি আমার বাবুকে গ্রেফতার করবেন। বাবু নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার প্রাণ বাঁচালেন, আর সেটা আপনার কাছে কোনো মূল্যই রাখে না। বাবুকেও বলিহারি, একজন টিকটিকির জন্য নিজের প্রাণ বিপদে ফেলল। এই বলে হেঁটে চলে যাচ্ছিল ছোট্টলাল। দাও ছোট্টলাল। কেন, কি হলো বাবু? আমি যাব। সত্যি বলছেন? মাথা নাড়ে প্রশান্ত। প্যান্টের পকেট থেকে একটা কাগজ বার করে সেটা দেখে স্ফীত হাসি হাসে সে। এটা কি প্রশান্ত বাবু? এইটা আমার ইস্তফাপত্র ছোট্টলাল। নকল দিনুর যন্ত্রণায় রোজ পদে পদে যেভাবে অপমানিত হয়ে চলেছি, আজ আমার ইস্তফাপত্রটা লিখে সঙ্গে করেই রেখেছি। কিন্তু এবার এই ইস্তফার জন্য আমি লজ্জিত না, বরং গর্বিত হওয়ার সুযোগ পাব। কারণ আজকে আমি আসল দিনু
তথা মহান দস্যু দীনবন্ধু, যে কিনা বাংলার রবিনহুড, তার জীবন রক্ষার্থে নিজের জান বাজি রেখেই বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ব। ছোটলাল, আমি জানি তোমার বাবু খুনি না, সে দরিদ্র নিরীহ পীড়িত মানুষের কাছে ঈশ্বর তুল্য, তবু আইনের চোখে সে দোষী। তাকে বাঁচিয়ে আইনের সাথে বেইমানি করব আমি। তাই আর আমি এই কাজের যোগ্য নই, তাই ইস্তফাপত্র। কিন্তু বাবু, আর কথা নয় ছোট্টলাল, এবার চলো। প্রশান্ত আর ছোট্টলালের দৌড়নোর শব্দ ক্রমে দূরে মিলিয়ে যায়। দরজা ভেঙে যেতেই হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করল প্রশান্ত আর ছোট্টলাল। দীনবন্ধু ও শ্রীধরকে যে পোড়ো বাড়ির ভেতর আটক করে রেখেছিল মহাদেব, সেটা বিলক্ষণ চিনত ছোট্টলাল। তার সাহায্যে বাড়ির কাছে এসেই নিজের রিভলভার বের করে প্রস্তুত হয়ে ভেতরে প্রবেশ করল সে ও ছোট্টলাল। ওপরের ঘরের কাছে এসে দাঁড়ালো ওরা দুজনে। একটা বাড়তি রিভলভার প্রশান্তর ছিল, সেটা ছোট্টলালকে দিয়ে বলল, এই পিস্তলটা রাখো। নিচের মূল দরজা ভেঙে যখন আমরা ঢুকলাম, কোনো সাড়া শব্দ কিন্তু পাওয়া গেল না কারো। তবে মহাদেহ অতি ধূর্ত, তাই সাবধানের মার নেই। এবার দোতলা জুড়ে এই বিশাল ঘরটায় ঢুকে দেখতে হবে আমাদের। দরজার উপরে ওরা কতজন আছে তা কিন্তু জানা নেই, তাই তৈরি হও। দাঁড়াও, দরজায় কান পেতে দেখি একবার। না, কোনো টু শব্দ আসছে না তো, কি ব্যাপার? আরে, এই দরজা তো বন্ধ নয়, শুধু চাবানো। এসো এসো ছোট্টলাল, সন্তর্পণে ভেতরে ঢোকা যাক। এসো। কিন্তু এ কি, ঘর পুরো ফাঁকা, কেউ নেই। নির্বিকার চোখে প্রশান্ত চায় ছোট্টলালের পানে। এ কি হলো? বাবু তো এই ঘরেই কয়েক ছিল। তার মানে ওরা বাবুকে মেরে ফেলেছে। হে ভগবান! প্রশান্তর দৃষ্টি চলে যায় জানালার দিকে। জানালার গড়ার দুটো বেঁকানো। পুরো ব্যাপারটা আজ করতেই মুখে একটা হাসি খেলে যায় তার। ছোট্টলাল, এতদিন তোমার বাবুর সাথে কাজ করেও তাকে চিনলে না? এদিকে দেখো, জানালার গড়ার দুটো বেঁকানো। আর এটা কি? পাতলা কাগজের মতো সেলোফেন পেপার। বুঝেছি ছোট্টলাল, এ তোমার বাবুরই কীর্তি গো। সেই বন্দি করে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। সত্যি বলছেন প্রশান্ত বাবু? বাবু বেঁচে আছে? বেঁচে মানে বহাল তবিয়তে আছে। এখন চলো চলো, এখানে থেকে আর কাজ নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই প্রশান্ত বাবু। না না, ধন্যবাদ জানানোর কিছু নেই ছোট্টলাল, বরং আমি আমার ভাগ্য দেবীর কাছে কৃতজ্ঞ। আজ দীনবন্ধুকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিলে আমাকে ইস্তফা দিতেই হতো। ছোট্টলাল, আমি তবে আসি। শান্ত নির্জন পথ দিয়ে হেঁটে যাচ্ছে প্রশান্ত। আর কিছুটা পথ অতিক্রম করলেই ওর বাড়ি। সহসা থেমে যায় সে। কি ব্যাপার? একটা অদ্ভুত অনুভূতি হলো তার। মনে হচ্ছে কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছন ফিরে তাকায় প্রশান্ত। হ্যাঁ, তার সন্দেহ ঠিক। অন্ধকারে কয়েকটি ছায়ামূর্তি এগিয়ে আসছে তার দিকে। সে পিস্তল বার করতে যাবে, এমন সময় সরে যাও। বরুণ কোনো রকমে প্রশান্তকে নিয়ে সরলেও পিছনে গুলির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল যেন। কে কে তুমি? আমি বরুণ, ওরফে তোমার পরম শত্রু দীনবন্ধু। পিছনে অনেকগুলো পায়ের শব্দ ভেসে আসে। এদিকে বরুণ হাওয়ায় শীষ দিয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে আবারও একটা পিস্তলের শব্দ শোনা যায়।
এরা কারা? মহাদেব মিসিরের লোক। শয়তানগুলোকে আজ পিস্তল বার করো না, ওরা তোমাকে শেষ করে দিতে চায়। তুমি আর এখানে থেকো না, পালাও, আমরা ওদের সামলে নেব। পালাবো? প্রশান্ত চৌধুরী পালাবে? প্রলাপ বকো না, এতজনের সাথে তুমি পেরে উঠবে না, পালাও। যতক্ষণ না তোমার থানার চৌহদ্দির মধ্যে আসো ততক্ষণ থেমো না, যাও যাও। ওদিকে পিছনে তখন ছুটে চলছে এক ঝাঁক পিস্তলের ফায়ারিং এর শব্দ। প্রশান্ত বিহ্বল হয়ে বুঝতে পারল না কি করবে। যাও। প্রশান্ত দৌড় শুরু করলো। জীবন পণ রেখে দীনবন্ধু যেভাবে বাঁচিয়েছে প্রশান্তকে, সেই জীবনের মূল্য রাখতেই হবে, বাঁচতে হবে, আর তাই ঊর্ধ্বশ্বাসে এই মুহূর্তে পালাতেই হবে। অরুণ বাবু, আসতে পারি? আরে প্রশান্ত বাবু যে, আসুন আসুন। প্রশান্তকে দেখে খানিকটা চমকে উঠেছিল অরুণ। প্রশান্ত রীতিমতো হাঁফাচ্ছে। আরে আপনার কি অবস্থা? কি হয়েছে প্রশান্ত বাবু? ডায়মন্ড হারবারের জঙ্গলের থেকে এই পর্যন্ত এক প্রকার ম্যারাথন রেস করে এসেছি। মরে যে যাইনি, এই ভাগ্য ভালো। ডায়মন্ড হারবারের জঙ্গল থেকে আমার বাড়ি অবধি? বলেন কি মশাই? হ্যাঁ, ঠিকই বলছি। তবে আজ একটা জিনিস উপলব্ধি হলো। আপনার পরম মিত্র, মানে আমাদের দস্যু দীনবন্ধু, আমার বন্ধু না হলেও একেবারে নিম্ন শ্রেণীর শত্রু নয়। আজ সে না থাকলে হয়তো আমি এই পৃথিবীতে আর থাকতাম না। সে কি মশাই? হ্যাঁ হ্যাঁ অরুণ বাবু, একেবারেই তাই। পুরো ঘটনার কথা অরুণকে খুলে বলে প্রশান্ত। কিন্তু এবারও দীনবন্ধুর মুখ দর্শনের সুযোগ আমার হলো না, ওই ঘুটঘুটে অন্ধকারে। সেসব ভেবে আর কাজ নেই। তা আপনি চা খাবেন? হ্যাঁ, একটু চা পানের প্রয়োজন আছে বইকে। বেশ বেশ। এই শ্রীধর, ওই শ্রীধর, এই বলি সকাল থেকে তোমার তো পাত্তাই নেই, গেলে কোথায়? কোথায় আর যাবো ছোটদা? বলতে বলতে ঘরের ভেতর প্রবেশ করে শ্রীধর। একটা চিঠি এসেছে নীল রঙের খামে। নীল রং? কই দেখি। বলেই শ্রীধরের হাত থেকে খামটা এক প্রকার ছিনিয়ে নেয় প্রশান্ত। চিঠিটা এক নজর পড়ে নেয়। তার চোখ দুটো জলজল করছে। আপন মনে তার মুখ দিয়ে শুধু দুটো কথা নির্গত হয়। জমিদার মহেন্দ্র নারায়ণ তমলুক। আচ্ছা অরুণ বাবু, আজকের মতো উঠি, নমস্কার। তমলুকে এসেছেন আসামের এক মস্ত বাঙালি জমিদার। নাম তার মহেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। একখানি উদ্যান সংলগ্ন বাড়ি ভাড়া নিয়ে মাসাধিক কাল তিনি এখানে বাস করছেন। এর মধ্যেই মহেন্দ্র নারায়ণের অর্থ, দান ও দরাজ হাতের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে লোকের মুখে মুখে। তার বাড়িতে রোজ শত শত গরিবের পাতা পড়ে। স্থানীয় দিন দরিদ্রের অভাব অভিযোগের কথা শুনলেই তিনি নিজেই ব্যস্ত হয়ে তাদের কুটিরে ছুটে যান এবং সাহায্য করে আসেন মুক্ত হস্তে। এক মাসের মধ্যেই তিনি নাকি জনসাধারণের মধ্যে অকাতরে বিলিয়ে দিয়েছেন 50,000 টাকা। মহেন্দ্র নারায়ণের সহধর্মিনী নিঃসন্তান অবস্থায় মারা যান এবং তার কোনো আত্মীয় স্বজনও নেই। মৃত্যুর সময়ে তার সমস্ত সম্পত্তি নাকি দেশের ও দশের হিতে তিনি দান করে যাবেন। তমলুকে তার সঙ্গে আছে কেবল কয়েকজন কর্মচারী, দারোয়ান ও বেয়ারা। মহেন্দ্র নারায়ণের বয়স প্রায় 70 বৎসর। যেন পাকা আমটি, সুন্দর গৌর বর্ণ, ফোকলা বদন বিবরে
একটিমাত্র দাঁতের অস্তিত্ব নেই। বয়সাধিক্যের জন্যে দেহখানি সামনের দিকে দুমড়ে পড়েছে। এক মাথা ও এক মুখ, দীর্ঘ শ্বেত কেশ, কিন্তু তার দৃষ্টি এখনো সতেজ। লাঠি না ধরে হাঁটতে পারেন না বটে, কিন্তু বেশভূষায় শৌখিনতা ও বিলাসিতা আজও তিনি ত্যাগ করতে পারেননি। একদিন তার ম্যানেজার এসে খবর দিলে এক পুলিশ কর্মচারী দেখা করতে চায়। পুলিশ কর্মচারীটি আর কেউ নয়, আমাদের প্রশান্ত। প্রশান্ত জানালো যে মহেন্দ্রবাবুর নাকি প্রাণ সংশয়। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন জমিদার বাবু, আপনার প্রাণ বিপদে। বাহ, এ তো বেশ কথা। আমার প্রাণ বিপদে, আর সে কথা গোটা পুলিশ ডিপার্টমেন্ট জেনে বসে আছে, অথচ আমি জানি না। হ্যাঁ, আর তাছাড়া তমলুকে কেউ আমাকে তেমন তো চেনেই না। তাহলে আমার অনিষ্ট করবার কথা কেউ ভাববেই বা কেন বলুন তো? কেউ হয়তো ভাবতো না, কিন্তু মহাদেও ভেবেছে। মহাদেও মিসির, ওর মতো ধুরন্ধর খুনে ডাকাত আর দ্বিতীয় নেই। ইতিমধ্যেই তার হাতে ধনে প্রাণে সর্বশান্ত হয়েছে বেশ কয়েক ধনী ব্যক্তি। এবার ওর নজর আপনার ওপর। বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে সংবাদ আছে যে আজ রাতেই মহাদেও দলবল নিয়ে আপনার বসত বাড়িতে আক্রমণ করে। হ্যাঁ, সে কি? কি বলছেন আপনি? হ্যাঁ, তাহলে তো তাহলে এই, কে আছিস? আজই আমাকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। না না, একদম না। আপনি এখান থেকে কোথাও যাবেন না, বরং আমি আর আমার অফিসাররা প্লেন ড্রেসে আপনার বাড়িতে আত্মগোপন করে থাকবো। মহাদেও দলবল নিয়ে আপনাকে খুন করতে এলেই ওদের আমরা ধরে ফেলব। ও, বুঝলাম। তার মানে আপনারা আমাকে টোপ হিসেবে ব্যবহার করতে চাইছেন? না না মশাই, ও আমি পারবো না। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন জমিদার বাবু। মহাদেওকে পাকড়াও করতে না পারলে না জানি ও আরও কত লোকের অনিষ্ট করবে। আর এ কথা জানবেন, আপনি পালিয়ে গিয়ে কিন্তু ওর থেকে রেহাই পাবেন না। একমাত্র যদি আমরা ওকে ধরে ফেলতে পারি, তাহলে শুধু আপনি কেন, অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আর আজ একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। একটু দোহাই, একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন। জমিদার মহেন্দ্র নারায়ণ আর কিছু বলতে পারেন না, শুধু এক অজানা ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকেন। রাত্রি প্রায় ৩ প্রহর হবে। ঘোর অমাবস্যার রাত। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। সেই জমাট অন্ধকারের সাথে বিরাজ করছে এক অপার্থিব শান্তি। একটা পিন পড়লেও সেই শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হবে চারিদিকে, যেন এক মহাপ্রলয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ধরিত্রী। সহসা মহেন্দ্র নারায়ণের বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা মশাল জ্বলে উঠল। প্রায় ১০ লোকের একটি দল পিপিলিকার মতো ধীর পদক্ষেপে এগিয়ে আসছে বাড়িটির দিকে। মূল ফটকের সামনে তখন প্রহরারত ২ প্রহরী, কিন্তু তারা বুঝতেও পারে না তাদের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে ২জন ষণ্ডা মার্কা লোক। মুহূর্তের মধ্যে তারা ঝাঁপিয়ে পড়ে পর্যদুস্ত করে সেই ২ প্রহরীকে। বাবুজি, এই ২ বেটাকে শায়েস্তা করে দিয়েছি। এবার খুব সহজেই জমিদার বাড়ি লুট করা যাবে। তা যা বলেছি সালকু, চল। এবার ওরা ঘরের ভেতর প্রবেশ করে। তারপর সিঁড়ি দিয়ে উঠতে থাকে মহেন্দ্র নারায়ণের শয়ন কক্ষের দিকে। ঠিক তখনই একটা শীষের শব্দ ভেসে এলো। থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল মহাদেও মিশির ও তার দলবল। এ কি? কোথা থেকে ভেসে আসছে এই শীষের আওয়াজ? এ কিসের সংকেত? এমন কোনো সাংকেতিক শব্দের নির্দেশ তো সে দেয়নি। তবে কি? পুনরায় শোনা যায় সেই শীষ। বাবুজি, এ কি হচ্ছে? ফাঁদ। এ ফাঁদ আছে।
আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে সহসা যেন উদয় ঘটে কয়েকজন মানুষের। তারা ঝাঁপিয়ে পড়ে মহাদেওর লোকের উপর। মহাদেও, তোমার খেল খতম। মহাদেও চেয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে প্রশান্ত। তার দক্ষিণ হস্তে রয়েছে পিস্তল। আর পালানোর চেষ্টা করো না। আমাকে আমাকে ক্ষমা করে দিন প্রশান্ত বাবু। সত্যি বলতে কি আমিও আর পারছি না, ক্লান্ত আমি। এই পাপ বোধ নিয়ে আর পারছি না। বলতে বলতেই সহসা একটা ফুলদানি প্রশান্তকে লক্ষ্য করে ছুঁড়ে মারে মহাদেও। একটুর জন্য বেঁচে যায় প্রশান্ত। আর সেই ফাঁকে মহেন্দ্র নারায়ণের শয়নকক্ষের ভেতর ঢুকে পড়ে মহাদেও, আর সাথে সাথে দরজা বন্ধ করে খিল তুলে দেয়। পর মুহূর্তেই একটা হাতাহাতির শব্দ কানে আসে প্রশান্তর। ও স্যার, এবার কি হবে স্যার? গতিক ভালো ঠেকছে না, দরজা ভাঙতে হবে। ঘরের ভেতরে প্রবেশ করে প্রশান্ত দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন জমিদার মহেন্দ্র নারায়ণ। জমিদার বাবু, কি হলো? কোথায় মহাদেও? আপনার কোনো আঘাত লাগেনি তো? মহেন্দ্র নারায়ণ চুপ। কি হলো? চুপ করে আছেন কেন? বলুন কোথায় মহাদেও? বলতে বলতেই তার দৃষ্টি চলে যায় খোলা জানলার দিকে। মহাদেও জানলা দিয়ে পালিয়েছে। বেশ, কিন্তু বেশি দূর যেতে পারবে না। এই সবাই চলো, তাড়াতাড়ি সবাই নিচে চলো। গাছের একটা ডাল ধরে তখন ঝুলছে মহাদেও। সে এখনো বুঝতে পারছে না খানিকক্ষণ পূর্বের ঘটনাটা। প্রশান্তের চোখে ধুলো দিয়ে খুব সহজেই মহেন্দ্র নারায়ণের শয়নকক্ষে ঢুকে দরজায় খিল এঁটে দিয়েছিল সে। ভেবেছিল খুব সহজেই জমিদারকে পর্যদুস্ত করতে পারবে। কিন্তু কি আশ্চর্য, মাঝবয়সী মহেন্দ্রর গায়ে এমন আসরিক শক্তি থাকতে পারে তা তার ধারণার বাইরে ছিল। নয়তো তার মতো অমন হৃষ্টপুষ্ট শরীরের একজনকে এইভাবে নাকানি চোবানি খাইয়ে দিল সে। এমনই অবস্থায় তাকে পড়তে হলো যে পালানো ছাড়া তার গতি ছিল না। ভাগ্যিস গাছের ডালটা ধরে ফেলেছে, নয়তো অত উঁচু থেকে ভূপতিত হলে আর দেখতে হতো না। এখন মানে গাছ থেকে নিচে নেমে যেতে পারলেই হলো। এবার অন্তত বছর খানেকের জন্য গা ঢাকা দিতে হবে। আলগু সহ তার সকল লোক পুলিশের হাতে ধরা পড়েছে। তার গোপন আস্তানাগুলোর কথা ওদের পেট থেকে বার করতে বেগ পেতে হবে না পুলিশকে। তাই এখন তার আর এখানে থাকা চলবে না। না না, আর 7-5 না ভেবে যা করার চটপট করতে হবে। কোনো ক্রমে গাছ থেকে নেমে পড়ে সে। এবার পালাতে হবে। পালাতে যাবে এমন সময় বাঘের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ল কেউ। আরে কে তুই? আরে ছোড় ছোড় আমাকে বলছি। আরে তু কোন হে? আমি আমি সেই যার নাম নিয়ে, যার ডাকাতি করার প্রণালী অবলম্বন করে তুমি চারিদিকে উৎপাত করে বেড়াচ্ছ। আমি সেই যাকে তুমি বন্দি করার চেষ্টা করেও বন্দি করতে পারোনি। तुम कौन हो? কে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি আসল দস্যু দীনবন্ধু। হাজার চেষ্টা করেও তুমি আমার চোখে ধুলো দিতে পারোনি। তুমি বুঝতে পারোনি তোমার দলের মধ্যে অনেকেই ছিল আমার অনুগত, আর তাই তোমার প্রত্যেকটি গতিবিধির কথাই আমি ডিটেকটিভ প্রশান্ত চৌধুরীকে জানিয়ে দিতাম। ওই আসছে প্রশান্ত। আমি এখন চললাম, আর যাওয়ার আগে এই নাও আমার অন্তিম উপহার। বলেই মহাদেওর পেটে একটা লাথি চালিয়ে দেয় বরুণ। এরপরেই বরুণ ঘাসের বুকে দৌড়ে ক্রমশ অদৃশ্য হয়ে যায় দূরে। ওদিকে মহাদেওকে খুঁজতে খুঁজতে হাজির হয় প্রশান্ত তার দলবল নিয়ে। মহাদেও, আর পালিয়ে লাভ নেই। বলতে বলতে মহাদেওর হাতে হাত করা পরিয়ে দেয় প্রশান্ত। এবার থানায় তোমার জামাই আদর্শটা সুনিশ্চিত করব আমি।
স্যার বলো, জমিদার বাবু এখন ঠিক আছে? স্যার ওনাকে ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না স্যার। কি কি বলছো তুমি? মানে হ্যাঁ স্যার। এই কথা শুনে মহাদেওর জামার কলার চেপে ধরে ঝাঁকাতে থাকে প্রশান্ত। শয়তান, জমিদার বাবুকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল এখনই। আমি জানি না, সত্যি বলছি, আমি জানি না। জানিস না? জানিস না না? চল, তোর থেকে কি করে কথা বার করতে হয় আমার জানা আছে। একরাশ চিন্তা নিয়ে থানায় নিজের জায়গায় বসে আছে প্রশান্ত। সেদিনের সেই ঘটনার পর থেকে জমিদার মহেন্দ্র নারায়ণকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মহাদেওকে অনেক মারধর করা হয়েছে, তবুও তার এক কথা, সে জানে না মহেন্দ্র নারায়ণ কোথায়। তাহলে কি এর পেছনে দস্যু দীনবন্ধু রয়েছে? সে কোনোভাবে বন্দি করেছে মহেন্দ্র নারায়ণকে। কিন্তু কিন্তু এতে তার কি লাভ সেটা ভেবে পায় না প্রশান্ত। মহেন্দ্র নারায়ণের আচার আচরণ মন্দ লাগেনি প্রশান্তের। নম্র, ভদ্র, সভ্য। আর যতদূর সে জানে, দস্যু দীনবন্ধু কখনো কোনো ভদ্রলোকের অনিষ্ট করে না। উফ, সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে তার। স্যার শুনছেন স্যার? এই 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 দেখুন স্যার। কনস্টেবলের হাত দুটো কাঁপছে। বিস্ময়ে প্রশান্ত দেখে তার হাতে রয়েছে একটি নীল রঙের খাম। আবার নীল চিঠি? বলেই তার হাত থেকে এক প্রকার ছিনিয়ে নেয় চিঠিটা। খাম খুলে পৃষ্ঠা পড়তে থাকে প্রশান্ত। প্রিয় অশান্ত ভায়া, ডিটেকটিভ প্রশান্ত চৌধুরীর বুদ্ধির পরিচয় পেয়ে আমি সত্যি দুঃখিত। গতকাল আর একটু হলেই তো মহাদেও হাতছাড়া হয়ে যাচ্ছিল। ও যদি একবার পালিয়ে যেত তাহলে অন্তত বছরখানেকের জন্য তার টিকিটিও আর পেতে না তুমি। এ যাত্রায় আমার জন্যই সব পণ্ড হলো না। আর তুমি আমায় দেখবার জন্য বড়ই উদ্গ্রীব, তাই না? তোমার দৃষ্টিশক্তি আরও একটু প্রখর হলে তুমি হয়তো আমাকে চিনতে পারতে। তোমার সামনেই তো গতকাল প্রায় সারাটা দিন ছিলাম, কিন্তু তুমি টেরটিও পাও। চমকে ওঠে প্রশান্ত। এ কি, গতকাল দীনবন্ধু তার সামনেই ছিল? কে হতে পারে? সে পুনরায় চিঠিটা পড়তে থাকে। যাকে সেসব কথা, জমিদার মহেন্দ্র নারায়ণকে খোঁজবার চেষ্টা করো না। এতে বৃথা তোমারই সময় নষ্ট হবে। কারণ মহেন্দ্র নারায়ণ এবং বরুণ ওরফে দস্যু দীনবন্ধু একই ব্যক্তি। কাঁচা পাকায় একটা গোফ আর পরচুলা পরে তোমার সামনে সারাদিন বিচরণ করলাম, তুমি টেরটিও পেলে না হে ভায়া। যাই হোক, মহাদেও মিছিলের মতো এত বড় একজন ক্রিমিনালকে তুমি ধরেছ। তোমার প্রমোশনের জন্য আগাম শুভেচ্ছা রইল। ইতি, দস্যু দীনবন্ধু। চিঠিটা হাত থেকে পড়ে গেল প্রশান্ত। কি হলো স্যার? আপন মনে প্রশান্ত শুধু বলে চলে, দস্যু দীনবন্ধু, ধন্যী ধন্যী তোমার বুদ্ধি। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে দুর্ধর্ষ দস্যু দীনবন্ধুর কাহিনী বজ্র ও ভূমিকম্প। গল্প পাঠে অভিক সাহা, দস্যু দীনবন্ধু ও মহেন্দ্রবাবুর ভূমিকায় শুভদীপ নাথ, অন্যান্য চরিত্রে অংশগ্রহণে সৌরভ সাহা, খুশি বসু, প্রিয়নাথ মুখোপাধ্যায়, সুমন রায়, দিব্যেন্দু গোস্বামী, শ্রীরূপ পড়াল ও অরূপ ঘোষ। কাহিনীর অডিও রূপান্তরে রণদৃপ্তশীল। গল্পের সূত্রধার, অতিরিক্ত সংলাপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।